নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বললেন মির্জা ফখরুল। সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না, বললেন নাহিদ। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, বলছেন আব্বাস। ঢাকাকে জিডিআইয়ে যুক্ত করার চেষ্টা, হাল ছাড়ছে না চীন, কৌশলীভাবে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বললেন মির্জা ফখরুল। ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে অস্পষ্ট অভিহিত করে অবিলম্বে স্পষ্ট রোডম্যাপ দাবি করেছে বিএনপির মহাসচিব। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। ফখরুল বলেন, আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত ন্যূনতম সংস্কারগুলো করে, অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তার সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেবেন। এদিন সকাল 9:30টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন। প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করে তারা সূরা ফাতিহা পাঠ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলের ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না, তাদের প্রতিহত করবে এনসিপি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। ৭১ এবং ২৪ আলাদা কিছু না। ৭১-এ যা চেয়েছিলাম ২৪-এ তা অর্জন হয়েছে। যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও বিচারবিহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায়তারা চলছে। নাহিদ আরো বলেন, ৭১-এর স্বাধীনতা ও ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না, তাদের প্রতিহত করবে এনসিপি। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, বলছেন আব্বাস। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ভুলক্রমে কোনো ভদ্রলোক আওয়ামী লীগে গেলেও পরে বিলিয়ে যান। মির্জা আব্বাস বলেন, পত্রপত্রিকা থেকে যা জেনেছি তার বাঁচার কোনো লক্ষণ ছিল না। যে হাসপাতালে চিকিৎসা হয়েছে সেটিও তেমন উন্নত নয়। চিকিৎসক নিজেও বলেছেন তিনি ততটা অভিজ্ঞ নন। আমি মনে করি তামিম একজন মার্জিত আচরণের ভদ্রলোক, তাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। চট্টগ্রামে একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেখানে তামিম ছিলেন, পাশাপাশি আওয়ামীপন্থী অন্য ক্রিকেটাররাও ছিলেন। সেখানে তামিমের আচরণ দেখেছি একরকম, আর অন্যদের আচরণ দেখলাম অন্যরকম। এই বিএনপি নেতা বলেন, তামিমের অসুস্থতার পাশাপাশি আজকের পত্রিকায় আরেক ক্রিকেটারের টাকা বাজেয়াপ্ত হওয়ার খবর দেখলাম। এ সময় ভদ্র ও অভদ্রতার পার্থক্য নিয়ে শেখ সাদির কবিতার অংশ তুলে ধরেন তিনি। পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেন। তিনি আরো বলেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে তামিমের খোঁজ রাখছেন। তার নির্দেশে বিএনপি আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছে। স্বাধীন ভূখণ্ডে দেশের মানুষ আর পরাধীন বোধ করবে না, বলছেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ২৪-এ রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান ৭১-এ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও থাকবে, আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে দেশের মানুষ আর পরাধীন বোধ করবে না। আসিফ মাহমুদ বলেন, ৭১-এ দেশকে জন্ম দিয়েছেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী স্বাধীনতা। আমরা মনে করি ২৪-এর স্বাধীনতাকে রক্ষা করেছে। এ সময় ২৪-এর আন্দোলন নিয়ে উপদেষ্টা বলেন, ৭১-এ দেশকে জন্ম দিয়েছেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরের স্বাধীনতা যে কনসেপ্ট, সেটাকে নষ্ট করে দিতে গেছে। আমরা মনে করি দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ না মনে করবে সে স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪-এর স্বাধীনতাকে রক্ষা করেছে। ঢাকাকে জিডিআইয়ে যুক্ত করার চেষ্টা, হাল ছাড়ছে না চীন, কৌশলী হবে বাংলাদেশ।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশকে যুক্ত হতে 2022 সালে প্রস্তাব দেওয়া হয়। বিগত সরকারের সময়ে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হতে গিয়েও আটকে যায়। তবে হাল ছাড়েনি চীন। জিডিআই এ বাংলাদেশকে যুক্ত করতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আগামী শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠকে জিডিআই প্রসঙ্গ তুলতে পারে বেইজিং। তবে প্রধান উপদেষ্টা সফরে জিডিআই সংক্রান্ত সমঝোতা স্মারক সই না হওয়ার কথাই বলেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রধান উপদেষ্টা সফরকে কেন্দ্র করে বাংলাদেশকে প্রায় 15টির মতো সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে চীন, যার মধ্যে জিডিআই ছিল, কিন্তু এখনই এই সমঝোতা স্মারক সই করবে না বলে বেইজিংকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে বাংলাদেশ যে ইতিবাচক সেটিও তাদের জানানো হয়েছে। সেজন্য এই সফরে জিডিআই নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা হলেও নতুনত্ব চায় বেইজিং। ফলে এবার জিডিআই এর প্রশংসাসূচক ভাষাগত কিছু পরিবর্তন আনতে রাজি হয়েছে ঢাকা। অর্থাৎ চীনকে আশ্বস্ত করা হবে, আমরা আপনাদের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছি। সঙ্গে যৌথ বিবৃতিতে এই সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2021 সালের 21শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের ঘোষণা দেন। তিনি বলেছিলেন, করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে একটি ভারসাম্যপূর্ণ, সমন্বিত ও অংশগ্রহণমূলক উন্নয়নের ধারা নিশ্চিত করতে হলে বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। এটি চীনের একটি বৈশ্বিক পরিকল্পনা, যেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশকে যুক্ত করতে চায়। এখনো পর্যন্ত চীনের এই উদ্যোগে যোগ দিয়েছে 60টিরও বেশি দেশ। স্থানীয় এক কূটনীতিক বলেন, জিডিআই এ যুক্ত হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এই সফরে এই সংক্রান্ত কোনো সমঝোতা হবে বলে মনে হয় না। তবে আমরা ভাষাগত একটু পরিবর্তন আনবো। এ ব্যাপারে আমরা ক্রমাগত ভারসাম্যসূচক ভাষা বা শব্দ ব্যবহার করে আসছিলাম, সেখানে কিছু পরিবর্তন আনা হবে। এবার হয়তো প্রশংসা করবে এই উদ্যোগের, এরকম কিছু একটা থাকতে পারে। তবে ঠিক কোন শব্দ যুক্ত করা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। মূল কথা হলো, আমরা একটা বেটার ল্যাঙ্গুয়েজ দেব, আগের অবস্থা থেকে একটু বের হব। জিডিআই এ যুক্ত হওয়ার ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জিডিআই এ যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে এতে যুক্ত হতে কিছু দেখছেন না বলে জানান তিনি। চীনে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়াজ আহমেদ বলেন, জিডিআই নিয়ে বাংলাদেশে একটু ধীরে চলো নীতিতে চলছে। হয়তো আমরা চট করে যেতে চাই না। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যুক্ত আছে, এটা তো জিডিআই এর বাইরে না। জিডিআই এ হয়তো আমরা এমনি যুক্ত থাকবো, কিন্তু কোনো চুক্তি বা এমওইউ করবো না। জিডিআই এ আমাদের যেতে বাধা দেখছি না। হয়তো চীনের গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ আমরা যাব না। 2022 সালের আগস্টে ঢাকা সফর করেছিলেন চীনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই। সেই সফরে ছিলেন চীনের প্রেসিডেন্টের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এর মতো উদ্যোগে বাংলাদেশকে যুক্ত হতে প্রথম প্রস্তাব দেওয়া হয়। বিগত সরকারের সময় পররাষ্ট্র সচিব পর্যায় থেকে শুরু করে মন্ত্রী, এমনকি শীর্ষ নেতাদের বৈঠকে চীনের দিক থেকে জিডিআই এ যুক্ত করার প্রচেষ্টা অব্যাহত ছিল। এ নিয়ে বিভিন্ন কূটকৌশল অবলম্বন করেছে বেইজিং। তবে বিগত সরকার নানা কৌশলে জিডিআই এ যুক্ত হওয়া থেকে বিরত ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি